মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। প্রথমে তোমাদের সম্পত্তি পোড়াবো, এরপর তোমাদের। এখন এই দুজনকে একসাথে জ্বালিয়ে দেব। তোমার সব শেষ, শেফকেত। জাইনাব! শেফকেত, কি হয়েছে? হ্যাঁ, জাইনাব, কোথায় যাচ্ছ? লোকটা নিশ্চয়ই পাগল হয়ে গেছে। এই মাঝরাতেও এখন পাগলামো শুরু করেছে। জাইনাব, কি ব্যাপার শেফকেত, কি হয়েছে? জাইনাব নেই। আজ আমি তোমার চুল ছেড়ে ফেলবো। তুমি কেন এসেছো আমার বাড়িতে? আমি কি ছেড়ে দেব? কি করতে পারি তোমার ধারণা আছে? তোমার ধারণা নেই আমি কি করব? আমার পিছু নেওয়া বন্ধ করো। আমার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করবে না। ডাইনি, কোন সাহসে এই বাড়িতে ঢুকেছো? হ্যাঁ, বলো, কেন এসেছো আমাদের বাড়িতে? কেন এসেছো? নির্লজ্জ, বেহায়া! তুমি কোন মুখে আবার এই বাড়িতে এসেছো বলো? লজ্জা নেই, বেহায়া। কি হচ্ছে এখানে? আমার ছেলের সামনেও তুমি দাঁড়াবে না, ডাইনি কোথাকার! ওকে বলে দিন আমার পিছে যেন না আসে। দেখো দেখো দেখো, এখনই কথা বলেই যাচ্ছে সে। লজ্জা বলতে আসলে ওর কিছু নেই। ঠিক একটা চোরের মতো এই মধ্যরাতে আমাদের বাড়িতে ঢুকেছে। জৈনেব, এই মধ্যরাতে এখানে এসেছো কেন বলো তো? এই প্রশ্নটা আমাকে না গুলসুম ম্যাডাম, প্রশ্নটা ফাতিকে করুন। ফাতি রাতের বেলায়ও আমাকে অপমানজনক এসএমএস পাঠিয়েছে। ও, খুব ভালো কাজ করেছো। তুমি ওর সাথে একদম উচিত কাজ করেছো ফাতি। ফাতি, ও সত্যি বলছে? হ্যাঁ বাবা, সত্যি। ভেতরে জমে থাকা রাগ মিটিয়েছি। যাও, এখনই এখান থেকে বের হও। এটা কি ধরনের আচরণ ফাতি? তোমরা দুজনেই যথেষ্ট অ্যাডাল্ট। আরে কেন এইভাবে ঝগড়া করছো? তোমাদের সমস্যাটা কোথায় আমাদের বুঝিয়ে বলো। না, আর কোনো কিছু বোঝার দরকার নেই। এই বাড়িতে আমি ওর মুখ দেখতে চাই না। মুকাদ্দেস, তোমার স্ত্রীকে সামলাও। তুমিও ফাতি। দাদিমা, ও এখন আর আমার স্ত্রী না। ওকে বের করে দাও। তোমার স্ত্রী হওয়ার জন্য আমি বসেই আছি, কথা শোনো। ফাতি এত রাতে বের করে দেবে? ওরাও আমাকে রাতের বেলা বের করে দিয়েছিল। অনেক হয়েছে, এবার বিদে হও।
যাও জলদি যাও। ধরবেন না। শুনে রাখো, ফাতি শেখের জিজাদে, তোমার সাথে এটাই শেষ না, বুঝেছো? ওই এসএমএস এর হিসেব তোমাকে দিতেই হবে ফাতি। চলুন, একদম ধরবেন না। জৈনেব, বের হও, জৈনেব, বেরিয়ে যাও। জৈনেব। ঘরে যাই। কিন্তু এত রাতে জৈনেব কোথায় যাবে বলো? রেস চাচা, কি ব্যাপার? এত রাতে সবাই এখানে বসে আছে কেন? ফাদিক, তুমি কি জৈনেবকে দেখেছো? না, দেখিনি। তাছাড়া সাজিবি তো ঘরে নেই, আম্মাও নেই। কি ব্যাপার? এত রাতে কাউকে না বলে তুমি কোথায় গিয়েছিলে? সবাই এখানে? আমি আসলে এত রাতে কে এলো? তুমি আমাকে বাইরে রেখে দরজা লাগিয়ে দিয়েছো কেন? সাজিবেত, আমি ঘরে ঢুকেই দেখি সবাই এখানে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? তোমরা দুজন এত রাতে বাইরে গিয়েছিলে কেন? হ্যাঁ, বাইরে গিয়েছি? আমি চোখ খুলেই দেখি আমি বাইরে। হ্যাঁ, ঠিক বলেছে। আমি টয়লেটে যাচ্ছিলাম, হঠাৎ দরজা খোলার শব্দে চমকে গিয়ে ভাবলাম কে এলো এত রাতে। এরপর দেখি ও হাঁটছে, তখনই ওর পিছু নিলাম, কারণ এত রাতে যদি বাইরে কোনো বিপদ হয়। ঘরে এসেছি ওর সোয়েটার নিতে, কারণ বাইরে খুব ঠান্ডা। সাজিবেত, তোমার জন্য এখন থেকে ঘরের দরজায় আমাদের তালা দিয়ে রাখতে হবে। প্রতি রাতেই বাইরে চলে যাও। ঠিক বলেছ, সত্যি। এবার বলো, বাইরে কি কামিল ছিল না? হ্যাঁ, কামিল বাইরেই ছিল, কিন্তু ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছিল বলে আমি ওকে বললাম, আমরা তো ঘরের আশেপাশেই আছি, তাই না? তুমি যাও, আমাদের সমস্যা হবে না, এই বলে ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। যাই হোক, আমার খুব ঘুম পেয়েছে, চলো তোমাকে ঘরে দিয়ে আসি, এরপর আমি ঘুমোবো। এসো। দরজায় তালা দাও, চাবি কাছে রেখো, তাহলে আর পারবে না। আসি। আচ্ছা, তুই যা। সাজি, যাক, এবারের মতো বেঁচে গেলাম। এত রাতে তুমি কোথায় গিয়েছিলে? হ্যাঁ, বের হওয়ার সময় আমি তোমাকে দেখেছি। এখন বলো, কি কারণে তুমি এত রাতে একা বাইরে বের হয়েছিলে? সাজিবেত, আরে কি বলবো, আসলে আমি একটু বাইরে বের হয়েছিলাম, কারণ জানোই তো ফাতির সঙ্গে দেখা হওয়ার পর ওর সাথে খুব ঝগড়া হয়েছে। খুব খারাপ লাগছিল, ঘুম আসছিল না, তাই একটু বাইরে খোলা বাতাসে হাঁটতে বের হয়েছিলাম। যখন তুমি কোনো কথা গোপন করার চেষ্টা করো, তখন এসব বাজে বাজে কথা বানিয়ে বলো। আচ্ছা আচ্ছা, বলছি, আগে চেয়ারটা নিয়ে আমার সামনে বসো, মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। আর হ্যাঁ, কথা দিতে হবে, এ ব্যাপারে কাউকে কিছু বলা যাবে না। আগে কথাটা তো বলবে। কথা দাও সাজিবেত। উফ, ঠিক আছে, কথা দিলাম। যদি কাউকে বলো তাহলে তোমার মোবাইল ভেঙে দেবো, কম্পিউটার নিয়ে যাব, মডেম পুড়িয়ে দেবো, রাউটার ভেঙে দেবো, মনে রেখো। কি বলছো? আমি এখনই জ্ঞান হারিয়ে ফেলবো। প্লিজ আর বলো না। আমি তো বললাম কথা দিয়েছি। সাজিবেদ কথা দিয়েছে, তাও বিশ্বাস করছো না। ভুল শুনছি না তো? না, ঠিকই শুনছি। সাজি, আস্তে বলো, সবাই ঘুমোচ্ছে। হ্যাঁ, আচ্ছা বলো। একজনের প্রেমে পড়েছি আমি। উফ, এসব তুমি কি বলছো? আল্লাহ আল্লাহ, তুমি হঠাৎ করে প্রেমে পড়ে গেলে? তোমার গায়ে এখনো ফাতির ঘ্রাণ আছে।
ফাতির শরীরের ঘ্রাণ তুমি কিভাবে চেনো? বেবি, ও বেবি, তুমি আমাকে কোনো প্রশ্ন করবে না, শুধু উত্তর দেবে। বলো। হ্যাঁ, বাড়ি চলে এসেছি, চিন্তা করো না। তাহলে জেইনেবকে দেখে আমি যতটুকু বুঝলাম সব ভুল। আসলে ভালোবাসা বলতে জীবনে কিছুই নেই। জেইনেব, মমের হাতে আমরা আজকে প্রায় ধরাই পড়ে গিয়েছিলাম। তুমি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর মমের হাত থেকে রেহাই পেতে একের পর এক মিথ্যে বলতে হয়েছে। এত নাটকীয় কাজ হলো না। তা ঠিক আছে, কিন্তু মম বারবার জানতে চাইছে এই মেয়ে এত রাতে বাড়িতে কেন এসেছে, বাড়ির ভেতর কিভাবে ঢুকেছে, এই সব। ঠিকই বলেছে, এত রাতে বাড়িতে ঢোকাটা খুব কঠিন ছিল। আর তাছাড়া কোনো উপায় ছিল না, কারণ কেবলই আমার স্বামীর সাথে ডিভোর্সের ঝামেলা শেষ হয়েছে। দিনের বেলা দেখা করাটা অসম্ভব। তোমার পাশে কি কেউ আছে? হ্যাঁ, সাজিবেত আছে, ও আমাকে বাঁচিয়েছে। ও না থাকলে সবার সামনে ধরা পড়ে যেতাম। জেইনেব, এসব তুমি কি বলছো? ওকে সব বলে দিয়েছো? আরে না না, আমি সব বলিনি। না, তুমি ভেবো না, কোনো সমস্যা নেই, তুমি চিন্তা করো না। সাজিবেত আমাকে কথা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। ঠিক আছে ডার্লিং, গুড নাইট। এর মধ্যেই ডার্লিং বলে ডাকছে। অনেক ভালোবাসি। আমিও বাসি। তোমাকে আমি ভালো মেয়ে ভেবেছিলাম। স্বামীকে ভুলে এত দ্রুত কিভাবে আরেকজনের প্রেমে পড়লে? থু, প্রতিবেশীরা দেখলে কি ভাবতো? এসব কি হচ্ছে? আম্মাও কি ওর মতো বদলে যাবে? জীবনটা খুব ছোট সাজিবেত, যত পারো উপভোগ করো। কাউকে ভালোবাসো, ভালো লাগবে। এই মেয়ে, সাবধানে কথা বলো। সবাই কি তোমার মতো দুদিনেই ভালোবাসার মানুষকে ভুলে যায়? আম্মা, তুমিও কি ওর মতো বদলে যাবে? বাড়িতে তোমার বড় দুটো মেয়ে আছে। তুমি যা ভাবছো। তুই আমার কণ্ঠ না? না না, এটা সাজিবেত। আমি বলেছি। আচ্ছা শোনো, আম্মা ঘরে নেই। রান্নাঘরে দেখেছিস? আমি পুরো বাড়ি দেখেছি। আম্মা তাহলে কোথায়? জানি না। আল্লাহ আল্লাহ। আচ্ছা হায়দার সাহেব, আমাকে ক্লাবে নিয়ে আসবেন বলতে কি এই ক্লাবকেই বুঝিয়েছেন, নাকি এখান থেকে বের হয়ে অন্য কোথাও যাবেন? হ্যাঁ, ক্লাব বলতে এই ক্লাবকেই বুঝিয়েছি ম্যাডাম। তবে আপনি যদি অন্য কোথাও যেতে চান, নিশ্চয়ই নিয়ে যাব। রাতটাই আমাদের। তাই নাকি? এখন একটা সারপ্রাইজ আছে আইফের ম্যাডাম। সারপ্রাইজ? কি ধরনের সারপ্রাইজ? আসুন, আমার হাত ধরুন। যারা কষ্ট করে থ্রিলারের এই ক্লাবে এসেছেন, সবাইকে সুস্বাগত। আজ রাতে থ্রিলার হায়দারের চমক হিসেবে আপনাদের জন্য একটা বিশেষ ম্যাচের, চমকপ্রদ ম্যাচের আয়োজন করা হয়েছে। তবে এই ম্যাচটা শুরু করার আগে আপনাদের এমন একজনের সাথে পরিচয় করাবো, যিনি আমার খুব কাছের একজন, খুব কোমল মনের মেয়ে।
এবং আজকের ম্যাচের বিশেষ অতিথি। আপনাকে সুস্বাগত মাইফের ম্যাডাম। অনেক ধন্যবাদ। সত্যি বলতে এ ধরনের ক্লাবে আজই আমি প্রথম এসেছি, খুব ভালো লাগছে। এখানকার মানুষ আর তাদের ঘামের গন্ধ, আমি সত্যিই খুব মুগ্ধ হয়ে গেছি। হ্যাঁ, তবে আমাদের আজকের অতিথিরা আপনার পরিচয় জানতে চায়। যদি খুব সংক্ষেপে নিজের সম্পর্কে কিছু বলতেন আইফের ম্যাডাম। নিশ্চয়ই। আমি আসলে সিভাসের মেয়ে। শুনে ভালো লাগলো। আপনার বাড়িও কি সিভাসে? হ্যাঁ। তাই? সিভাসের কোথায়? যারা? হ্যাঁ, আমার এলাকার পাশেই। যাই হোক, সিভাসের বাসিন্দা হলেও আমি মূলত ইস্তাম্বুলেই থাকি, স্বামী নেই। তবে আমার মিষ্টি দুটো মেয়ে আছে। ধন্যবাদ। আল্লাহ আপনারও ভালো করবে ইনশাল্লাহ। সবারই যেন ভালো হয়, আমিন। আমিও আপনাদের মতো ম্যাচ দেখতে এসেছি। একঘেয়েমি জীবন আমার ভালো লাগে না। কথাটা লজ্জার হলেও আসলে আমার রাতের যে কোনো ক্লাবে আসতেই ভালো লাগে। ধন্যবাদ। আসলে আমার হাসি খুশি থাকতে ভালো লাগে। কখনো কখনো জীবনে হাসি খুশি থাকাটা কঠিন হয়ে যায়। যখনই কোথাও থেমে যাই, আমি আমার ভেতরের দানবাকার গন্ডারটিকে ছেড়ে দিই, কারণ এটা আমার কষ্টগুলোকে নিমেষেই দূর করে দেয়। আর এ কারণেই আমার কাছের বন্ধুরা আমাকে গন্ডার আইফের বলে ডাকে। আমিও চাই এখন থেকে আপনারাও গন্ডার আইফের বলবেন। ওয়েলকাম আইফের। ওয়েলকাম টু ড্রিলার হাউস। দারুণ না? খুব সুন্দর। ওয়েলকাম আইফের। আমাদের এই ক্লাবে স্বাগত মাইফের ম্যাডাম। আইফের ম্যাডাম, এই ম্যাচ আপনার জন্য। ধন্যবাদ। এখন চলে যাই আজকের রাতের বহুল প্রত্যাশিত প্রীতি সুপার ম্যাচে। আমার ডান পাশে দেখুন, ডান পাশে আছে বাঘের মতো শক্তিশালী কুংফু মান্দা। এবার বাম পাশে দেখুন, বাম পাশে আছে আমার দলের লোক, আমার নিজের লোক, যে সিংহের মতো সাহসী ও শক্তিশালী। ইভান দেদে। আজ রাতের ম্যাচের কোনো নিয়ম আর পুরস্কারও নেই। এই ম্যাচে কোনো দুঃখ নেই।
আর কোনো ব্যথাও নেই। আজ আমি শুধু দুজনের শক্তি পরীক্ষা করতে চাই। কার গায়ে জোর বেশি আমি নিজের চোখে তা পরীক্ষা করে দেখতে চাই। ডিলার সাহেব সত্যি মেয়েদের মন খুব ভালো বোঝে, সত্যি। ফাদিক, জৈনেব, আইফের খালা। ও, তাহলে সারা রাত বাইরেই ছিলে? ফাদিক, আম্মা এসেছে? আরে এসেছে, সুস্বাগতম। সারা রাত কোথায় ছিলে তুমি? কার সাথে ছিলে? কেন গিয়েছিলে? হ্যাঁ, আচ্ছা বলছি, আমি নিজেও বলতে পারি না কোথায় ছিলাম। কাল রাতে তো ঘুমের মধ্যেই হেঁটেছি। যখন চোখ খুললাম দেখি আমি আপন মনে মহল্লার নির্জন রাস্তায় একা একা হেঁটে বেড়াচ্ছি। তাজ্জব ব্যাপার, তাই না? ভেবেছো তোমার কথা বিশ্বাস করেছি? ফাদিক, কেন তোমাদের মিথ্যে বলবো? সাজিবে তো আমার মতোই হয়েছে, ঘুমের মধ্যে হাঁটে। আসলে সাজিবে তোর মায়ের স্বভাবই পেয়েছে। তাহলে তোমাদের এই অভ্যেস আমি কেন পাইনি? তুমি দিনের বেলায় ঘুরে বেড়াও, তোমার স্বভাব হয়তো এটাই। আচ্ছা আইফের খালা, একটা প্রশ্ন করি, তাহলে তোমার চুলের স্টাইল, তোমার মেকআপ, সোয়েটার, ব্যাগ, সুন্দর জুতো, এসবের মানে কি? এগুলো কাল রাতেই ঘুমোতে যাওয়ার আগে রসুনের ঘ্রাণ, তাসকপ্রুর। রসুনের ঘ্রাণ কেন পাবে? তুজলামা, শিরদেন। কিভাবে বুঝলে এসব খেয়েছি? আর মিথ্যে বলে কোনো লাভ নেই আম্মা, কারণ রাতে তুমি যা যা খেয়েছো প্রতিটা খাবারেরই ঘ্রাণ পাচ্ছি। তাই বলছি, এবার স্বীকার করো। তুমি এসব কিভাবে বুঝলে? হাত দিয়ে খেয়েছে, এখনো ঘ্রাণ যায়নি। তাহলে কি পা দিয়ে খাবো? আম্মা, দয়া করে এবার আসল কথাটা আমাদের বলো। কোথায় ছিলে রাতে? কার সাথে ছিলে? কোথায় গিয়েছিলে? আইফের খালা, তুমি কি শুধু খেয়েছো নাকি অন্য কিছুও করেছো? আমি কি করেছি আমি নিজেই জানি না।
আর কে জানে কি খাবার খেয়েছি। শোনো, শুনে রাখো, আজকের পর থেকে আমার অনুমতি ছাড়া কেউ এই বাড়ির বাইরে এক পাও কোথাও যেতে পারবে না। কথা বোঝা গেছে? বিশেষ করে একা একা বাইরে যাবে না, মনে থাকবে তো? ভাইজান, আমি কি তোমাকে না জানিয়ে কখনো বাইরে গিয়েছি? আমি কৈফিয়ত চাইনি। আল্লাহ আল্লাহ, সাহস কত! ওদের কাছে জবাব দিতে হবে। অবশ্যই জবাব দিতে হবে, অবশ্যই বলে যেতে হবে। শেফকেত ভাইজান, আরে সকালবেলায় ড্রেস পরে কোথা থেকে এসেছো? হ্যাঁ, বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, রাতে বন্ধুর বাড়ি ছিলাম, ওখান থেকে এলাম। মানে আমার বন্ধুও তো একজন মেতাই আর কি। এত রাতে আর বাড়ি ফিরিনি, ওই বাড়িতেই ঘুমিয়েছি ভাইজান। আচ্ছা শোনো, এখন থেকে আর কোনো বন্ধুর বাড়ি যাওয়া যাবে না, বুঝতে পেরেছো? শুনেছ ওরহান? হ্যাঁ, যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে তোমরা ওরহানকে বলবে, ও নিয়ে এসে তোমাদের হাতে দিয়ে দেবে। আমি কি আর স্কুলে যাব না? স্কুলে যাবে, অবশ্যই যাবে, কিন্তু অবশ্যই তা তোমার আম্মা অথবা তোমার আইফের খালার সাথে। ওরা তোমাকে সকালে স্কুলে দিয়ে আসবে, বুঝতে পেরেছো? এরপর ছুটি হলে বিকালে স্কুল থেকে বাড়ি নিয়ে আসবে, স্কুল মিস হবে না। কিন্তু আমি তো এখন আর ছোট বাচ্চা না, বন্ধুদের মতো আমিও একা যেতে চাই। শুনুন শেফকেত ভাইজান, স্কুলটা তো ঠিক বাড়ির পেছনেই, তাই বলছি থামো। ঘরের এত কাজের মধ্যে ওকে নিয়ে আবার স্কুলে যাব? হ্যাঁ যাবে, কোনো আপত্তি আছে? না ভাইজান, আমার ওকে নিয়ে স্কুলে যেতে কোনো সমস্যা নেই। আমি শুধু আমার অনুমতি ছাড়া এখন থেকে কেউ একা বাড়ির বাগানেও যেতে পারবে না। বাদিক, আমার কথা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি চাচা, চিন্তা করবেন না, আমরা সবাই বুঝেছি। যেভাবে বলেছেন ঠিক সেভাবেই চলবো। শুনে খুশি হলাম। কি আজে বাজে বলছে ভাইজান, আম্মা এত কথা কিছু না বলে না, করে বিপদে পড়ে দরজায় যাবো একজন কিন্তু। পাহারাদার রেখে দাও। হ্যাঁ তাই তো, খুব ভালো বুদ্ধি। প্রয়োজনে দরজায় কাউকে পাহারাদার নিয়োগ করব। ওই ভাইজান আমার কথা সত্যি ভেবেছে। আমি হচ্ছি এই পরিবারের প্রধান, আমার কথা মতো চলতেই হবে। ওই ভাইজান অবশ্যই এটা ঠিকই বলেছে। ভাইজান ঠিক আছে, আমরা শুনবো, তবে আমাদের কথাটাও চিৎকার বোঝার করছো চেষ্টা কেন করো তুমি। শেফকেত? তোমার চিৎকার নিচ থেকেই শোনা যাচ্ছে। ওই মা, মেয়েকে খুব সুন্দর লাগছে। হঠাৎ নতুন ড্রেস পরে কোথায় যাচ্ছ? আমরা অফিসে যাচ্ছি। অফিসে মানে? আরে আমি কি এতক্ষণ অযথাই চিৎকার করছি? হ্যাঁ, আমি কি বলেছি? আমি বলেছি আমার অনুমতি ছাড়া বাড়ির বাইরে এক পাও কেউ যেতে পারবে না। যাও এখনই নিচে যাও, গিয়ে ড্রেস বদলে ফেলো। সারাদিন ঘরে থেকে আমি বিরক্ত হয়ে গেছি বাবা। তাছাড়া আমার মনে হয় একজন নারী হিসেবে নিজের পায়ে দাঁড়ানোর জন্য এটাই উপযুক্ত সময়। তাই নাকি? চুপচাপ শোনো, আরেকটা কথা বললে তোমার দু পায়ে আমি শেকল বেঁধে রাখবো, বুঝতে পেরেছো? তোমার কি হয়েছে শেফকেত? ভাইট নামের অসভ্যটা বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, যে কোনো সময় যে কারো ক্ষতি করতে পারে। হ্যাঁ, আর এটা জেনেও আমি তোমাদের বাইরে যেতে দেব না। যাও নিচে গিয়ে ড্রেস বদলে ফেলো, জলদি। জেইনেব আমারও মেয়ে, বুঝলে? তুমি ওকে নিয়ে যতটা ভাবো আমিও ঠিক ততটাই ভাবি। তাই নাকি? তাহলে তো ভালো। এখনই তোমরা ঘরে গিয়ে এই ড্রেসগুলো সব বদলে ফেলো, যাও। আম্মা, শেফকেত, কাল রাতে তুমি কি স্বপ্ন দেখেছিলে? মাঝরাতের পর থেকে এমন অদ্ভুত সব আচরণ করছো। কিছুই দেখিনি। আমি আবারও বলছি, আমি হলাম এই পরিবারের প্রধান। আমি যা যা বলবো তাই হবে, বুঝতে পেরেছো? খুবই দুঃখিত শেফকেত, জেলখানার মতো শুধু ঘরে বসে সময় কাটাতে আমরা পারবো না। হঠাৎ আবার চাকরি করতে চাচ্ছ কেন? হ্যাঁ, আমি তো পাশেই আছি। আমি কি তোমাদের দায়িত্ব নিতে পারছি না? ফাতির পরে এবার তুমিও শুরু করেছো। এর সাথে দায়িত্বের কি সম্পর্ক? আমি নিজের পায়ে দাঁড়াতে চাই বলে চাকরি করবো, এর সাথে তোমার দায়িত্ব ভরণ পোষণের কোনো সম্পর্কই নেই। সব পুরুষই এক, মেয়েদের চাকরির বেলায় পুরুষের যত আপত্তি। অনেক হয়েছে, এবার সবাই খেতে চলো। এসো। হ্যাঁ, অনেক খিদে সবাই পেয়েছে। খেতে এসো, এরপর তোমাদের বাকি কথা বলো। ভাইজান এসো এসো, চলো, খাওয়ার পরে ওই সব কথা বলো। জেইনেব আবারও চাকরি করবে? গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং বাবা। এসো ফাতি। কেমন আছো বাবা, আমার লক্ষ্মী ছেলেটা? আজকের সকালটা তোমার জন্য আরো সুন্দর, আগামী দিনগুলো আরো সুন্দর হবে, কারণ জেনিফের মুখটা আর দেখতে হবে না। আশা করি ভালো আছো ফাতি। শুরু করো ফাতি। আচ্ছা আচ্ছা, করছি। কিছু মনে করো না, একটু দেরি হয়েছে। রাতের ঘটনায় হ্যাঁ ফাতি, একদম ঠিক বলেছো। মেয়েটা কালই মধ্যরাতে এসে আমাদের সবার সুন্দর ঘুম নষ্ট করে দিয়েছে। তুমি ঠিকই বলেছো, ও আসলেই একটা পোকা। যতই বাইরে বের করে দিই আবার চলে আসে। তাই ওকে এভাবে একদম পিষে ফেলতে হবে। এভাবে পিষতে হবে, ঠিক এভাবে। মুকাদ্দেস, ধৈর্য ধরে বসে আছি আর ভাবছি কখন তুমি একটু চুপ করবে, আমরাও শান্তভাবে নাস্তা শেষ করব। কি
বলছেন আমার হাসি পাচ্ছে। এর চেয়ে সুন্দর আর শান্তিপূর্ণ ভাবে কি গত কয়েক মাসে আমরা একবারও নাস্তা খেয়েছি? হ্যাঁ, অপেক্ষা করুন, আমার মেয়েটাকে আগে ওই ছোট লোক জেলেদের হাত থেকে কোনোভাবে ফিরিয়ে আনি, এরপর আমি কি করব দেখতে পারবেন। বাড়িতে শান্তির পতাকা ওড়াবো, এই যে দেখুন ঠিক এভাবে। আচ্ছা ফাতি, তোমাদের এই ঝামেলা কবে শেষ হবে বলো তো? জানি তুমি ভালো নেই, নিশ্চয়ই এমন কিছু হয়নি যেটা কথা বলে সমাধান করা যাবে না ফাতি। দাদিমা ঠিকই বলেছে, জৈনেপের সাথে কথা বলা দরকার। বাবা প্লিজ। দুজন মিলে কেন আমার ছেলেটাকে বিরক্ত করছো? ফাতি ওর সাথে কথা বলতে চাইছে না, জোর করবে। আমি বুঝেছি, আসলে জৈনেপ আর আমি সম্পূর্ণ ভিন্ন দুজন মানুষ, কোনো দিক দিয়ে মিল নেই। কারণ ও সবসময় একটু বেশি রাগী, বদমেজাজি, আক্রমণাত্মক, পাগলাটে। আর আমি এর বিপরীত। এটা মমের কারণেই। আমি খুবই শান্ত, তাই আমি এই বিষয়টা নিয়ে আর কথা বলতে চাইছি না। মানে আমি এখন থেকে প্রসঙ্গটাই সম্পূর্ণভাবে ভুলে যেতে চাইছি। আর তাই দয়া করে জেনেপের ব্যাপারে আর কোনো কথা এ বাড়িতে কেউ আর ভুলে উচ্চারণ করবে না। আমি ওর নামটাই শুনতে চাই না। শাবাশ শাবাশ ফাতি শেখের জি জাদে, মম আজ তোমাকে নিয়ে সত্যি গর্বিত আচ্ছা বাবা। ফাতি, ঠিক আছে, তাহলে তুমি তোমার কাজে ফিরে যাও। আমি একটু দেশের বাইরে যাব বলে প্ল্যান করছি, কিন্তু সময়ের অভাবে যেতে পারছি না। আমাকে আরো কিছুদিন সময় দাও বাবা, কারণ আমি একটু ডিপ্রেশনে আছি। এখন এই কাজে ফেরাটা আমার জন্য খুব সহজ না, তাই না মাম? কিছুদিন সময় লাগবে। ঠিক বলেছো বাবা। ঠিক আছে ফাতি, তোমাকে আরো কিছুদিন সময় দিলাম বিশ্রামের জন্য। আমিও ক্লান্ত হয়ে গেছি খুব। আমি ঘরে যাচ্ছি। কেন বিরক্ত করছো আমি ঠিক বুঝলাম না। তোমরা সবাই বারবার কেন ছেলেটাকে বিরক্ত করছো? আমার ছেলেটা কেবল মাত্রই ভয়ঙ্কর একটা অভিশাপ থেকে অনেক কষ্টে রেহাই পেয়েছে। না বাবা, কথা শোনো মেরিয়াম, আমি চাই না আমার মেয়ে ঘর ছেড়ে বাইরে যাক। ও ঘরে নিরাপদ, বুঝেছ? ঘরেও নিরাপদ শেফকে? তুমি যখন মাছ ধরতে যাবে তখন তো আমরা এতগুলো মেয়ে বাড়িতে একাই থাকবো। কে আমাদের রক্ষা করবে? জেভাত করবে, কামিল, নাকি তুমি করবে? আমি তবুও বলছি বাড়িতেই নিরাপদ থাকবে। শেফকে আমাদের এভাবে ঘরে আটকে রাখবে? বাহিতের লোক তো চাইলে এই ঘরেও আসতে পারে। তাই বলছি আমাদের আর বাধা দিও না, এসব বলে ঘরে আটকে রেখো না। তাহলে কি তোমার অফিসে জেনেপ নিরাপদ? আরে ওই অফিসে কারা যে কাজ করে তাই তো জানো না। জানি ওকে নিয়ে ভয় পাচ্ছ শেফকেত, কিন্তু আমার এই অফিস দেশের সবচেয়ে নিরাপদ ভবনগুলোর মধ্যে একটা। চাইলেই যে কেউ প্রবেশ করতে পারে না। আম্মা, আমি দুঃখিত, দেরি হয়ে গেল। আসলে সেলিম আমাকে একদম ছাড়তেই চাইছিল না। জেনেব, ওকেও নিয়ে চলো, ওখানে আলাদা রুম আছে। একজন বেবি সিটার না হয়? না আম্মা, বাচ্চা নিয়ে যাওয়াটা ঠিক হবে না। বিপদ হতে পারে, তাই না? শেফকেত রেইস, আমাদের নিয়ে তোমার খুব চিন্তা হচ্ছে। কথা শোনো, ঘরে থাকো, বাইরে যাবে না। এবার থামো তো বাবা, ভয় পেও না। সেলিম, তোমার নাতি এখানে তোমার সাথে আর বাড়ির সবার সাথেই খুব নিরাপদে থাকবে। ভয়ের কিছুই নেই বাবা। চলো আম্মা, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এসো। আল্লাহই রক্ষা করবে শেফ। আমরা আসছি বাবা। হ্যাঁ ঠিক আছে, আমিও দেখে নেব তোমার অফিস কতটা নিরাপদ অফিস। এবার আমি যেটা বলি শোনো। হ্যাঁ বলো মাম। আমি ভাবছি ওই অসভ্য মেয়েটা আবারও হয়তো কোনো ঝামেলা করতে পারে। তাই বলছি জঙ্গলি জেনেপের হাত থেকে সম্পূর্ণভাবে রেহাই পেতে আমাদের একজনকে খুঁজে বের করতে হবে। মম, মানে এত দ্রুত কাউকে খুঁজে পাওয়া যাবে না? মানে কি, কেন কাউকে খুঁজে পাওয়া যাবে না? নিশ্চয়ই যাবে। আমি যখন বলেছি তখন এটা হবেই। তোমাকে এ নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। আমি তোমার জন্য আমার পছন্দে একটা বউ খুঁজে আনবো। না, কোনো দরকার নেই। কেন দরকার নেই ফাতি, কেন? হ্যাঁ, কারণ পছন্দের একজন আছে। এত দ্রুত? সত্যি একজন পছন্দের মানুষ আছে। তুমি আমাকে অবাক করলে ফাতি। ভেবেছিলাম জেনেপের প্রতি এখনো তোমার ভালোবাসা আছে। ভেবেছিলাম বিচ্ছেদের কারণে তুমি কষ্ট পেয়েছো। ফাতি, বলো এই মেয়েটাকে দেখতে কেমন? আমাদের সাথে মানাবে তো? ওকে লম্বা না খাটো, মোটা না চিকন?
পেট ব্যথা। আসছি। ফাতি বলে যাও মেয়েটাকে। ও কি আমাদের হালে ফাতি? জালে বেশি সুন্দর। তাহলে কি জালে? দুজনই সুন্দর আম্মা। আচ্ছা, আর যেন কে কে ছিল ওই পার্টিতে? লালে ছিল। লালেও সুন্দর। হ্যাঁ, লালে সবচেয়ে সুন্দর। লালের সাথে ওকে বেশি মানাবে। ওরহান, হ্যাঁ এটা ধরো। শোনো, বোটে যখন বেশি ঠান্ডা লাগবে এটা পড়বে, কেমন? হ্যাঁ। আরে সেলিন, তুমি স্বামীকে নিয়ে এত চিন্তা করো? হ্যাঁ, অবশ্যই করি ডার্লিং, কারণ এটাই আমার প্রধান কাজ। আমার লক্ষ্মী সোনা, স্বামীকে খুব ভালোবাসি। খুব ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি। ওরহান। হ্যাঁ মামা, আমি রেডি তো, চলুন। ওরহান, আমার আজকে কিছু কাজ আছে, তুমি যাও। শোনো, জেবাত ওখানে, কামিলও আছে, এতেম রেইসও আছে, তোমরাই সামলে নেবে, ঠিক আছে? কি বলছেন মামা? বিয়ের এই কদিনেই দেখছি কাজ থেকে আপনার মন উঠে গেছে। তাহলে বিয়েটা আপনার জন্য ভালো হয়নি, তাই না? বিয়ে না হলেই ভালো হতো। থামো। না না মামা, এমনিতেই। আপনি কোথায় যাবেন? তোমার সমস্যা কি? হ্যাঁ, তোমার কাছে জবাব দিতে হবে? হ্যাঁ, যাও, জলদি কাজে যাও। আল্লাহ আল্লাহ, আমি বুঝতে পারছি না হঠাৎ করে এই লোকটার কি এমন হলো যে কাজেই যেতে চাইছে না। কোথায় যাচ্ছেন? আমি বুঝতে পারছি না, ওনাকে জিজ্ঞেস করে আসছি। হেল্পার, এসো, তুমিও আজ মাছ ধরতে যাবে। আমি সত্যিই যাব? হ্যাঁ সেলিন, সত্যি তুমি যাবে। কেন, তোমার স্বামীর সাথে বোটে যেতে কি আপত্তি আছে? কোনো আপত্তি নেই। আমাকে 2 মিনিট সময় দাও, এখনই আসছি। আমার রেস, স্বামী, আসছি এখনই। আরে তোমার জন্য 2 মিনিট কেন, সারা দিনই দেব। হ্যাঁ সত্যি, আমি আবারও এসেছি। কে জানে আবার কার সাথে কি ঝামেলা হয়। শোনো জেনেব, আমাকে কথা দাও, যাই হোক না কেন আগে আমাকে জানাবে, ঠিক আছে? আচ্ছা, কথা দিলাম, আমি জানাবো। আমি না থাকলে বিরলকে। হ্যাঁ জৈনব ম্যাডাম, আপনার যখনই কোনো বিষয়ে কোনো সমস্যা হবে, এক মুহূর্ত না ভেবে আমাকে এসে জানাবেন, যখন ইচ্ছে বলবেন। সমস্যা একটা আছে জৈনেব ম্যাডাম, কথাটা শুনতে ভালো লাগে না। শব্দটা আমার একটু কঠিন মনে হয়। মানে আমাকে শুধু জৈনেব বলে ডাকলেই আমি খুশি হব। আর তাছাড়া আমরা তো দুজন ভাই বোনের মতোই, তাই না? আচ্ছা, এখন থেকে শুধু জৈনেব। হ্যাঁ, এই তো সত্যি এবার ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, এবার বলো জেনেব, তুমি কি কাজ করবে? আসলে কাজ করতে চাই ঠিকই, কাজের জন্যই তো এসেছি, কিন্তু জানি না কি করব। এই পুরো অফিসটাই তো তোমার, যে কোনো কিছুই করতে পারো। যদি তুমি চাও এই চেয়ারটা তো বসতে পারো। অফিস পরিচালকের কাজ না হয় করলে। তুমি কি করবে? আমি তোমার অবসরপ্রাপ্ত উপদেষ্টা হব। না আম্মা, তোমাকে অনেক ধন্যবাদ। এই চেয়ারটা তোমার, তাই তুমি তোমার চেয়ারেই থাকো। আমি এই চেয়ারের যোগ্য না। জেনেব, আমি তোমাকে সবচেয়ে ভালো জানি। আমি জানি তুমি আমাকে সবচেয়ে ভালো পদটাই দিতে চাইছো, কিন্তু এত সহজে চেয়ারটা নেব না। কারণ আমি পরিশ্রম করে নিজের যোগ্যতায় চেয়ার পেতে চাই। তোমার নিজের কথাই ভাবো, এই চেয়ারটায় বসতে তোমাকে কত কষ্ট করতে হয়েছে, ত্যাগ স্বীকার করতে হয়েছে, আমার আর বাবার কাছ থেকে দূরে থাকতে হয়েছে। তোমার এই ত্যাগ অন্য কেউ কল্পনাও করতে পারবে না। তুমি যা যা করেছো তার একটা ক্ষুদ্র অংশ আমি চেষ্টা করলেও কখনো করতে পারবো না, এমনকি আমি ভাবতেও পারি না। তাই আমি নিজের যোগ্যতার পরিশ্রম দিয়ে বসতে চাই। মানে আমি কাজ করে পরিশ্রম করেই চেয়ারে আসতে চাই। কাজ শিখে, কাজ বুঝে ধীরে ধীরে আসতে চাই। আমি একদম প্রথম থেকে শুরু করতে চাই। নিজের যোগ্যতায় ধীরে ধীরে উপরে উঠতে চাই। খুব সুন্দর বলেছ, আমার বুদ্ধিমতী আর স্মার্ট মেয়ে। তাছাড়া কোম্পানিতে ভালো একজন ম্যানেজার তো আছেই। ও যেভাবে কাজ করতে পারবে তার অর্ধেকও হয়তো আমি পারবো না। এসব কি বলছেন জৈনেব ম্যাডাম? জৈনেব, আমি একদম ঠিক বলেছি। তাছাড়া এর আগের বার তো তুমি দেখেছই, ম্যানেজার হতে আমি পারবো না, কারণ আমিও বাবার মতো অল্পতেই রেগে যাই।
আচ্ছা জেনেব, তুমি চাইলে তোমার পছন্দের অন্য কোনো সেক্টরের ম্যানেজারও হতে পারো। মানে ধরো কসমেটিক্স, অ্যাকাউন্টেন্ট, বা ধরো যে ফুড। তাই এখানে ফুড নিয়েও আলাদা সেক্টর আছে তো। তাহলে ফুডই ভালো। মানে এই সেক্টরে আমি ধীরে ধীরে কাজটা আমার মতো শিখে নিতে পারবো। তাছাড়া আমি খাওয়া দাওয়া করতেও কিন্তু ভীষণ পছন্দ করি। তাহলে সে কথাই থাকলো, তুমি ফুড ম্যানেজার হিসেবে কাজ শুরু করো। কিন্তু আমি পারবো তো? এতে না পারার তো কিছু দেখছি না। তাহলে এখন থেকে ফুড ম্যানেজার। তাহলে এখন থেকে খাবারও ভালো হবে। ঠিক আছে, 1 মিনিট, একটা শর্ত আছে। এটা দ্বিতীয় শর্ত। হ্যাঁ, তবে এবারেরটা একটু অন্যরকম। আমি কখনো চাই না এই অফিসের একজনও কেউ জানুক যে আমি তোমার নিজের মেয়ে আম্মা। আমিও অন্য সবার মতো সাধারণ কর্মচারী, মানে শুধু জৈনেব। আচ্ছা, মনে থাকবে? ঠিক আছে, তাহলে চলো হ্যান্ডশেক করি। খুব ভালো করবে তুমি, আমার লক্ষ্মী মেয়ে জৈনেব। তাহলে দেখা যাক কেমন পারি।